আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় টালমাটাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বিশেষ করে নির্বাচনের আগে দেশের নিরাপত্তা ব্যবস্থায় সরকারের ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে সবখানে। অন্তর্বর্তী সরকার যখন ঘর সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই আন্তর্জাতিক মহল থেকেও সরকারের জন্য আসছে দুঃসংবাদ। খবরটি হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO বা হু এর দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটি থেকে ফিরিয়ে এনে পুনর্বহলের উদ্যোগ জোরালো হচ্ছে। আর এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে এই অঞ্চলের প্রভাবশালী সদস্য দেশ ভারত। সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। বর্তমানে তিনি মায়ের সাথে দিল্লিতে আছেন, এমন খবর প্রকাশ করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারত সহ এই অঞ্চলের বেশ কিছু সদস্য দেশের চাপের মুখে পুতুলকে যে হু এর পদে ফিরিয়ে নিচ্ছে সেটির লক্ষণও দেখা যাচ্ছে। কারণ গত 11 জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আপত্তির মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছিল। জুলাইয়ে পুতুলকে ছুটিতে পাঠানোর পর হু এর ওয়েবসাইট থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পেজটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল। ধারণা করা হয়েছিল হুতে পুতুলের অধ্যায় ওইখানেই বোধহয় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু ভারত সহ এই অঞ্চলের 10টি দেশের মধ্যে বেশিরভাগ সদস্য রাষ্ট্রের চাপের মুখে আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের পেজটি আবারও সংস্থাটি তাদের ওয়েবসাইটে যুক্ত করতে বাধ্য হয়েছে। বর্তমানে ওই পেজে আবার সাইমা ওয়াজেদের নাম ও ছবি রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, পুতুলের স্বপদে ফিরে আসলে সেটি হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য বড় একটি কূটনৈতিক পরাজয়। আবার পুতুলের বিরুদ্ধে দেশের অভ্যন্তরে দুর্নীতি যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো যে আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হয়নি সেটিও প্রমাণ হতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। 2024 সালের ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে 5 বছরের মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চল বা SEARO এর আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2023 সালের নভেম্বরে SEARO এর সদস্য রাষ্ট্রগুলোর ভোটে তিনি নেপালের প্রতিদ্বন্দ্বী শম্ভু আচার্যকে পরাজিত করে এই পদে নির্বাচিত হন। 10টি ভোটের মধ্যে সাইমা ওয়াজেদ 8টি ভোট পেয়েছিলেন, যেখানে আচার্য পেয়েছিলেন মাত্র 2টি ভোট। হুর আঞ্চলিক পরিচালক হিসেবে পুতুলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল 2029 সালের শুরুতে, কিন্তু তার দায়িত্ব গ্রহণের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পাল্টে যায়। 2024 সালের আগস্ট মাসে আন্দোলনের মুখে তার মা শেখ হাসিনা ক্ষমতা হারান এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পরপরই সাইমা ওয়াজেদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কিছু অভিযোগ সামনে আনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। 2025 সালের মার্চ মাসে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক পুতুলের বিরুদ্ধে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার এবং প্রতারণার অভিযোগে 2টি মামলা দায়ের করে। এসব অভিযোগের মূলে ছিল তার হু এর পরিচালক হওয়ার, নির্বাচনী প্রচারণার, শিক্ষাগত যোগ্যতার বিষয়ে মিথ্যা তথ্য দেয় এবং সূচনা ফাউন্ডেশন সম্পর্কিত তহবিলের অপব্যবহার। দুদক অভিযোগ করে পুতুল আঞ্চলিক পরিচালক পদে নিজের যোগ্যতা তুলে ধরার সময় তার শিক্ষাগত রেকর্ড সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। এর মধ্যে ছিল ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে একটি সম্মানিত পদের দাবি। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই অভিযোগের ভিত্তিতে পুতুলের অপসারণ চেয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চিঠি পাঠিয়েছিল। পুতুলের বিরুদ্ধে দুদকের আরও একটি অভিযোগ ছিল। গত 26 জানুয়ারি দৈনিক প্রথম আলোতে প্রকাশিত এক খবরে বলা হয়, দুদকের অভিযোগে জানানো হয় পুতুল তার ক্ষমতা ও প্রভাব ব্যবহার করে সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $2.8 মিলিয়ন বা প্রায় 30 কোটি টাকা সংগ্রহ করেন। যদিও পরে একটি মামলায় 930 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের কথা বলা হয়, যে টাকা তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে খরচ না করে আত্মসাৎ করেন বলে অভিযোগ আনা হয়। বাংলাদেশের সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে এসব অভিযোগ ওঠার পর পুতুলকে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তার স্থলে ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক হিসেবে ক্যাটরিনা ওয়াহিমি দায়িত্ব নেন। তবে হু এর মহাপরিচালক একটি অভ্যন্তরীণ ইমেইলের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা কর্মীদের জানান। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ওই ইমেলে বক্তব্য থেকে ধারণা পাওয়া গিয়েছিল সাইমা ওয়াজেদের পদে থাকা নিয়ে বাংলাদেশ সরকারের আপত্তি এবং তার নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার বিষয়টি বিবেচনা নিয়েই তাকে ছুটিতে পাঠানো হয়। পাশাপাশি দুদকের মামলাও এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
দর্শক, এর মধ্যে ঢাকার পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের জেল জরিমানা হয়েছে। পৃথক 3 মামলায় শেখ হাসিনাকে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একটি মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি 1 লাখ টাকা অর্থদণ্ড, অনাদায় 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। গত 27 নভেম্বর এই রায় হয়। পুতুলকে যখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়েছিল, তখন ওই সিদ্ধান্তটিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্বাগত জানানো হয় এবং স্থায়ী অপসারণের দাবি তোলা হয়। অধ্যাপক ইউনূসের প্রেস সচিব তখন বলেছিলেন, এটা ছিল জবাবদিহিতার দিকে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলা ট্রিবিউনের খবরে বলা হচ্ছে, পুতুলের বিরুদ্ধে নেওয়ার সিদ্ধান্ত ঘুরে যেতে পারে আগামী 19 ডিসেম্বরের মধ্যে। ভারতের রাজধানী দিল্লিতে আছে হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সদর দপ্তর। আগামী সপ্তাহে মানে 17 থেকে 19 ডিসেম্বর হুয়ের মহাপরিচালক তেদ্রোস আধানোম গ্যাব্রিয়েসাস ট্র্যাডিশনাল মেডিসিন বিষয়ক দ্বিতীয় গ্লোবাল সামিটে অংশ নিতে দিল্লি সফরে আসছেন। এই সফরে তিনি সংস্থাটির নতুন কার্যালয় ভবনের উদ্বোধন করবেন। বাংলা ট্রিবিউন জানতে পেরেছে, ওই সফরের সময় সাইমা ওয়াজেদকে পুনর্বহালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে একাধিক সদস্য দেশ। হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে মোট সদস্য দেশ আছে 10টি। বাংলাদেশ ছাড়া অন্য সদস্য দেশগুলো হলো ভারত, ভুটান, উত্তর কোরিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও তিমুর লেস্তে বা পূর্ব তিমুর। এর মধ্যে ভারত সহ অন্তত 6টি দেশ সাইমা ওয়াজেদকে অবিলম্বে নিজ পদে ফিরিয়ে আনার পক্ষে সক্রিয়ভাবে সমর্থন জানাচ্ছে বলে জানা গেছে। বাংলা ট্রিবিউন তাদের দিল্লি প্রতিনিধির বরাত দিয়ে বলছে, সাইমা ওয়াজেদকে দায়িত্বে ফেরাতে ভারত সহ কয়েকটি সদস্য দেশ গত 3-4 মাসে মৌখিক ও লিখিতভাবে হুয়ের কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। তাদের ভাষ্য, একটি সদস্য দেশ মানে বাংলাদেশের দাবির ভিত্তিতে একজন নির্বাচিত পূর্ণকালীন আঞ্চলিক পরিচালককে ছুটিতে পাঠানো সংস্থার নিয়ম নীতি ও কার্যক্রমের জন্য ক্ষতিকর। পুতুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং সেসব অভিযোগের ভিত্তিতে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে প্রশ্ন তুলেছে এসব সদস্য দেশ। দর্শক, এরই মধ্যে হু 2টি সিদ্ধান্ত নিয়েছে যেগুলো পুতুলের পক্ষে গিয়েছে বলে মনে করা হচ্ছে। একটি হলো, পুতুলকে ছুটিতে পাঠানোর পরপরই হু ওয়েবসাইট থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের পেজটি সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়, কিন্তু পরে সদস্য দেশগুলোর চাপের মুখে তা পুনরায় যুক্ত করা হয়। বর্তমানে সংস্থাটির মেইন ওয়েবসাইটে পুতুলের পেজটি আছে। আরেকটি বিষয় হলো, ছুটিতে পাঠানোর পরও পুতুলকে সংস্থাটি বেতন ও অন্যান্য সব সুযোগ সুবিধা বহাল রেখেছে। তিনি পূর্ণ বেতন, বাড়ি ভাড়া ও চাকরির শর্ত অনুযায়ী অন্যান্য সুবিধা পাচ্ছেন। দায়িত্ব পালন না করেও আঞ্চলিক পরিচালকের সব খরচ বহন করতে হচ্ছে। এই সিদ্ধান্ত জাতিসংঘের একটি সংস্থার জন্য কতটা যুক্তিসঙ্গত তা নিয়েও প্রশ্ন তুলেছে কয়েকটি দেশ। এমন প্রেক্ষাপটে ভারত সহ সমর্থক দেশগুলো চায়, ডিসেম্বরে মহাপরিচালকের দিল্লি সফরে সাইমা ওয়াজেদকে ছুটি থেকে ফিরিয়ে এনে পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হোক। বিষয়টি নিয়ে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হুয়ের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা তারা পাননি। তিনি জানান, পুতুলের অপসারণ চেয়ে দুদক একটি চিঠি পাঠিয়েছিল, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জেনেভায় বাংলাদেশের স্থায়ী মিশন হয়ে হুতে পাঠানো হয়। তবে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে বাংলা ট্রিবিউন। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় ধরনের আঞ্চলিক কূটনৈতিক পরাজয়। বিশেষ করে ভারতের সাথে সম্পর্ক শীতল থাকার প্রভাব আন্তর্জাতিক ক্ষেত্রে পড়তে শুরু করেছে এই ঘটনা তেমন বার্তা দেয়। হুয়ের এই অঞ্চলের সদর দপ্তর দিল্লিতে। ভারত বিশ্বমঞ্চে নিজেকে গ্লোবাল হেলথ লিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। কোভিড-19 মহামারীর সময়ও ভারত ভ্যাকসিন মৈত্রী উদ্যোগের মাধ্যমে প্রতিবেশী দেশ এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে কোটি কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ করে তাদের সফট পাওয়ার বা নমনীয় ক্ষমতা প্রদর্শন করেছিল। এই অঞ্চলে ভারতের কৌশলগত অগ্রাধিকার সব সময় বেশি। ভারত সহ সমর্থক দেশগুলোর যুক্তি খুবই কৌশলী। তারা বলছেন, একটি মাত্র সদস্য দেশের আপত্তির ভিত্তিতে একজন নির্বাচিত পূর্ণকালীন পরিচালককে ছুটিতে পাঠানো হুয়ের নিয়ম কানুন এবং কার্যক্রমের জন্য ক্ষতিকর। তারা প্রশ্ন তুলেছে, সাইমা ওয়াজেদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো যাচাই না করে এত দ্রুত কিভাবে সিদ্ধান্ত নেওয়া হলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সাইমা ওয়াজেদের এই পদ থেকে স্থায়ী অপসারণ চেয়েছিল। এখন ভারত সহ বাংলাদেশের পার্শ্ববর্তী 6টি দেশের চাপের কারণে হু যদি এই সিদ্ধান্ত থেকে সরে আসে, তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অভিযোগগুলো নিয়ে ভুল বার্তা যাবে।
হুয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক বেসামরিক কর্মচারী বা ইন্টারন্যাশনাল সিভিল সার্ভেন্টস হিসেবে পরিচিত। তাদের দায়িত্ব কোনো নির্দিষ্ট দেশের প্রতি নয়, বরং একচেটিয়াভাবে হুয়ের স্বার্থের প্রতি। তাদের আচরণবিধি অনুসারে তারা কোনো সরকার বা সংস্থার কাছ থেকে নির্দেশ চাইতে বা গ্রহণ করতে পারে না। হু মূলত তাদের নিজস্ব স্টাফ রেগুলেশনস ও রুলস দ্বারা পরিচালিত হয়, যেখানে অসদাচরণ বা প্রশাসনিক ছুটির নিয়মাবলী নির্দিষ্ট করা আছে। দর্শক, আন্তর্জাতিক সিভিল সার্ভিস জিনিসটা অনেকটা স্পেস শাটলের মতো। সেখানে আপনি শুধু হেডকোয়ার্টারে নির্দেশ মানবেন, আপনার দেশের বাতাস বা জলবায়ু সেখানে প্রভাব ফেলতে পারে না। আর ভারত সহ 6টি দেশ এখন যেন সেই স্পেস শাটলের হিউস্টন বা কন্ট্রোল সেন্টার হয়ে উঠেছে। এরই মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে দেয়া বেশ কিছু রায় ও এগুলোর বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহল থেকে কড়া সমালোচনা হয়েছে। এমন পরিস্থিতিতে পুতুল ইস্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জন্য দুঃসংবাদটি শিগগিরই আসতে যাচ্ছে। এখন দেখার বিষয়, হু যদি পুতুলকে স্বপদে ফিরিয়ে নেয়, তখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া কি হয়? নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে সকালে রবিবার আমি এসে পৌঁছেছি। এখন আমার আজকে আবার একটা ফ্যামিলি পিকনিক আছে। এখন আমার স্নান খাওয়া দাওয়া কিছু মানে ব্রেকফাস্ট কিছু হয়নি। প্রচন্ড ঠান্ডা এখানে। এখানে এত আলো জ্বলছে বলে, গরম বলে আমি আর মানে কোট এগুলো গায়ে কিছু দিইনি এত আলোর মধ্যে। তো আমি গিজারটা চালিয়ে এসেছি, ততক্ষণে আমি একটা ছোট ভিডিও করে আমি আপলোড করে দিয়ে তারপরে আমি এখান থেকে আমি পিকনিকে জয়েন করব। এবার আসি মূল ঘটনা। দেখুন, পারিপার্শ্বিক হাজার ঘটনা ঘটেছে, সেগুলোকে আমি বাদ দিচ্ছি, ভিডিও অত লম্বা করে লাভ নেই, আপনারা কিন্তু যেটা প্রাথমিক অংশ, যেখান থেকে না বললে পরে আপনারা পরবর্তী অংশটা বুঝতে পারবেন না, তাই সেখান থেকে আমি শুরু করছি। এটা হচ্ছে, আমি তো এখানে আপনাদের এখানে খুব বড় বড় বাতেলা করে গেছিলাম, রাজনাথ সিং আমার চেনেন। এই সকলটা দেখালে পরে তাহলে উনি চিনতে পারবেন, উনি হয়তো না করবেন না। কিন্তু যখন ওনার কাছে আমি গিয়ে পৌঁছালাম, কি খবর হ্যান ত্যান চাটা খাওয়ার পর যখন আমার উদ্দেশ্য জানতে চাইলেন, তখন উনি আমার কথা শোনা মাত্র উনি বললেন নো। মানে বললেন নো মিন্স নো, আর কোনো কথা নেই। তারপরে তো উনি লিখতে আরম্ভ করে দিলেন। আমি বুঝলাম যে এটা নির্দেশ হচ্ছে, এবার তুমি উঠে যাও। তা আমি আর কোনো কথা বললাম না। আমার ভেতরে ভেতরে প্রচন্ড ক্ষুব্ধ। এতদিনের পরিচয়, তুমি এক কথায় আমাকে নো বলে আমাকে করে দিচ্ছ, তার এখনো অনেক চাপ আছে। কি চাপ আছে তা তো আমি জানি না। আমি দরজাটি খুলে বেরিয়ে এসেছি, আর মনে মনে ভাবছি এবার তো আমি বাংলাদেশে প্রচুর লোকের গালি খাবো, মানে কমেন্ট সহযোগে গালি খাবো। পিঠের চামড়া প্রায় ওঠানোর মতো উঠিয়ে দেবেন। কারণ আমি যে পোস্টটা করে গেছিলাম, সেখানে 90% আমাকে শুভেচ্ছা জানানো হয়েছে। 10% এমন উদ্গান্ডু আছে যারা বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন। তাদেরকে আমি বলি, তা আপনারা এই সমস্ত প্রশ্ন করেন না। আপনাদের মতো উদ্গান্ডু আমি খুব কম দেখেছি। আপনাদের মতো উদ্গান্ডু দেশে কিছু আছে বলে এই দেশটা পরাধীন হয়ে গিয়েছে, অন্য লোকে এসে দখল করে নিয়েছে। আপনারা কেবল পত্রবাজি করে যান। এই যে আপনারা কমেন্ট লেখেন না বিভিন্ন জায়গায় গিয়ে, পত্রবাজি বলে একে। আপনারা পত্রবাজি করে যান। আর এখান থেকে পায়রায় যেমন চিঠি পাঠাতো, আপনারা এরকম কমেন্ট পাঠান। নিজেদের কিছু করার ক্ষমতা নেই, হাওয়ায় তরবারি চালান আপনারা। তো যাই হোক, আমি 90% মানুষের জন্য করছি, আর বাকি যে 10% আছেন না, এখনই কেটে পড়ুন। কেউ নানান কথা বলেছেন, যাই হোক, আপনারা কমেন্টগুলো দেখে নেবেন। এখন আমি যখন করিডোর দিয়ে হাঁটছি, নর্থ ব্লকের করিডোর দিয়ে হাঁটছি, ব্যর্থ মনোরথ, কাঁধ প্রায় ঝুলে গেছে, মাথা নিচু, যে আমি প্রচুর গালি খাবো, প্রচুর গালি খাবো। তো তারপরে তো হঠাৎ যখন হাঁটছে অন্যমনস্ক হবে, তখন দেখি পিঠে একটা হাত। ঘুরে দেখি যে একজন টপ অফিসিয়ালস, এখন তার নাম আমি বলতে পারবো না, তো আপনারা বুঝে যাবেন তিনি মন্ত্রী নন, তিনি ক্যাবিনেটের সদস্য। এবং তিনি এতটাই গুরুত্বপূর্ণ, ক্যাবিনেটের প্রত্যেকটা মানে মিটিংয়ে তিনি থাকেন, এবং সিদ্ধান্ত, প্রত্যেকটা বিষয়ের সিদ্ধান্ত, ওনার সিদ্ধান্ত ছাড়া মোদিজি নড়েন না। এবার আপনারা বুঝে নিন সে ব্যক্তি কে। তা তিনি আমার পিঠে হাত দিতেই আমি চমকে তাকালাম। তিনি আমার বললেন যে, কি ব্যাপার, তুমি দিল্লিতে, তুমি তো দিল্লিতে সহসা আসো না, বছরে তো একবার আসো, এখন তো তোমার আসার সময় নয়, তুমি তো ফেব্রুয়ারি মাসে আসো।
না, এই উদ্দেশ্যে একটা এসছিলাম, কিন্তু রাজনাথ সিং বলে দিলেন যে নো মিনস নো। এবার আপনি ভাবুন, আমি তো কি কাজ করি, কাদের জন্য কাজ করি, এখন তারা যে আমায় গালিগালাজটা করবে, আমি সেইটাই ভাবতে ভাবতে আমি যাচ্ছিলাম। তখন জিজ্ঞেস করে রাজনাথ সিং জি কি বলেছেন, আমি বললাম উনি বললেন নো মিনস নো, আর কোনো কথা শুনলেন না উনি। তখন ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো বলে আমায় নিয়ে গেলেন। রাজনাথ সিং ওনার ঘরের পাশে একটা ওয়েটিং রুম রয়েছে, যারা দেখা করতে আসেন তারা ওয়েটিং রুমে চা জল খান। তা আমাকে ওখানে ঢুকিয়ে দিয়ে বললেন আমি তোমাকে ডেকে নেবো, তুমি বসো। মিনিট 10 বাদে চা দিয়ে গেছে, চা তো ঠান্ডা হয়ে গেছে। আমার তো চায় আর মন নেই, কারণ আমার তো অবস্থা খারাপ, আমি তখন ভাবছি। তো তারপরে মিনিট 10 বাদে এক উর্দিধারী এসে বললেন সাহেব আপনাকে ডাকছেন। মানে কে সাহেব? বললেন বড় সাহেব আপনাকে ডাকছেন। বড় সাহেব কি, বড় সাহেব তো আমি জানি না। চলুন, কে ডেকেছে যাই, আমি তো আর অপরাধী না যে আমার আটকে রেখে দেবে, আমি দেখা করতে এসেছি। গিয়ে রাজনাথ সিং এর ঘরে দরজায় ঠেলে আমায় ঢুকিয়ে দিল। ঢুকে দেখলাম যে রাজনাথ সিং বসে আছেন, তার ঠিক পাশের চেয়ারে, এই ধরুন আমার টেবিল, তার পাশের যে চেয়ারটা থাকে সেই চেয়ারে উনি বসে আছেন। তো রাজনাথ সিং বললেন যে আমি নো মিনস নো বললাম, তুমি চলে গেলে ওনার কাছে। এখন আমি ওনার কাছে যাইনি, আমি যাচ্ছিলাম করিডোর ধরে, উনি পেছন দিক দিয়ে এসে আমার পিঠে হাত রেখেছেন, জিজ্ঞেস করুন। আমি তো ওনার কাছে যাইনি, আপনি আমার মন এত ভেঙে দিয়েছেন, আমার সোজা আমি নর্থ ব্লক থেকে আমি বেরিয়ে যাচ্ছিলাম। তখন বলছে ঠিক আছে, আমি সব শুনেছি। উনি ম্যাডামের সঙ্গে কথা বলেছেন, ম্যাডাম প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন, তিনি আপনার সাথে দেখা করতে রাজি হয়েছেন, আপনার নাম শুনে, তোমার নাম শুনে উনি চিনেছেন। কতগুলো শর্ত আছে মানে বলুন। আমাদের প্রথম হচ্ছে তুমি মোবাইল, তারপরে পেন, মানি ব্যাগ, রুমাল কিছু নিয়ে ঢুকতে পারবে না, কারণ উনি Z++ সিকিউরিটির মধ্যে রয়েছেন, আর যেখানে রয়েছেন তুমি জানো সেখানে এগুলো অ্যালাউ নয়। 2, কোনো পলিটিক্যাল প্রশ্ন তুমি করতে পারবে না। আমি বললাম এত চাপাচাপি কেন আপনারা করেন? তোমাদের দেখো এখানে অনেক মিডিয়া বসে আছে, ন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল আছে, তোমার খবরটা যদি বেরোয় তাহলে পরে কিন্তু আমরা মুশকিলে পড়ে যাব। ফলে তুমি যে সাংবাদিক সেই পরিচয় তোমার থাকবে না, তুমি একটা কাভার নিয়ে যাবে। তাহলে কাভারের ব্যবস্থা করে কে করে দেবেন? তখন ওই পাশে উনি বললেন যে আমি করে দেবো, তোমার চিন্তা নেই, ওসব নিয়ে তুমি চিন্তা করুন, তুমি কাজটা হলে তুমি দেখো কি করতে পারো। তারপরে তো উনি আমায় বললেন যে মানে যিনি টপ অফিসিয়াল তিনি আমায় বললেন কালকে 7টার সময় উনি উনি তোমাকে ডিনারে ডেকেছেন, 6টার সময় তুমি এখানে চলে আসবে, সেন্ট্রাল লাইব্রেরির গাড়ি থাকবে, সেন্ট্রাল লাইব্রেরির গাড়ি করে তুমি চলে যাবে। তো গতকালকে শনিবার দিন সন্ধ্যে 6টার সময় আমি গিয়ে যথারীতি সেন্ট্রাল লাইব্রেরির অফিসে গেলাম, নিচেই অফিস। ওখান দিয়ে একটা লম্বা চওড়া গাড়ি, একটা মার্সিডিজ বেঞ্জ একটা আমার দেওয়া হলো, এবং সঙ্গে আমার এই চোখের মনিটর যেগুলো বলেছিলাম আমার ছবি টবি তুলে নিয়ে আমার একটা নীল পাস দিয়ে দেওয়া হলো। সে গাড়ি 45 মিনিট ধরে হিন্দানি এয়ারবেস, মানে গ্রেটার নয়ডাটা হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু দিল্লির আন্ডারে। তো হিন্দানি এয়ারবেসে গিয়ে পৌঁছানোর পর পিএসও যিনি সিকিউরিটি অফিসার, পার্সোনাল সিকিউরিটি অফিসার, তিনি সমস্ত কিছু চেক টেক করলেন। আমার চেক টেক করে ওই যে মনের চোখের যে ছবি ছিল সেই ছবির সঙ্গে মেলালেন, মিলিয়ে বললেন আপনি কোত্থেকে এসছেন? আমি বললাম কলকাতা থেকে এসেছি। কি কাজ? না আপনাকে বলবো কেন, সে তো আমি তো প্রতিরক্ষা মন্ত্রীকে বলেছি। তা প্রতিরক্ষার মন্ত্রীকে তাহলে জিজ্ঞেস করবো, আপনি জিজ্ঞেস করছেন আমায় কি কাজ, তারপরে আপনি ঢুকতে দেবেন? না না, আমি সে কথা বলিনি, আমি জিজ্ঞেস করছি না আপনি কি কাজে এসছেন, সেটা আপনার দেখার দরকার নেই, আপনার কর্তব্য আপনি করে আমাকে ছাড়ুন, আর কি করতে হবে আমায় বলুন। পরে কিছু করতে হবে না, এবার আপনি ওগুলো জমা দিন, জমা দিয়ে আপনাকে যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো আপনি পালন করবেন বলে একটি সেনা অফিসারকে ডাকলেন। তিনি একটি জিপ নিয়ে আমাকে ভেতর দিয়ে নিয়ে চলে গেলেন ইন্ডিয়ান এয়ারবেসের ভেতরে। অনেকটা যাওয়ার পর একটা বাংলো মতো এলো, তিনি একটা দরজায় ঢোকালেন, ঢুকিয়ে একজনের হাতে আমার সঁপে দিলেন। তিনি এবার একটার পর একটা দরজা, একটার পর একটা দরজা ঢুকিয়ে তারপরে গোটা 4 দরজার পরে একটা হল গিয়ে পৌঁছলো। হলটা পেরোলে পরে একটা দরজাটা খুললেই দেখলাম যে একটা ড্রয়িং রুম বিশাল, সেখানে একটা রাজকীয় সোফায় রাজকীয়ভাবে বসে আছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আমি ঢোকা মাত্র দরজাটা ঠাকাস করে বন্ধ হয়ে গেল। তারপরে তা আমি নমস্কার করলাম, উনি সালাম করলেন। সালাম করার পরেতে উনি আমাকে বললেন যে, আপনি তরুণ ঘোষ? আমি বললাম হ্যাঁ। আপনার আমি ছবি দেখেছি, কিন্তু সামনাসামনি তো আপনাকে মানে অতটা লাগে না। মানে আমি কি বললাম, আমি কি বয়স্ক লাগে নাকি কম বয়স লাগে? বললো কম বয়স লাগে। মানে ও আচ্ছা ঠিক আছে। এমন আমার বোধহয় বুড়ো লাগে। বললো না না, আপনি যথেষ্ট ইয়ং। তারপরে তো দেখুন, আপনার দেশের একটা প্রধানমন্ত্রী, অত বড় মানুষ, আর আমি একটা ক্ষুদ্র মানুষ, একটা আমার মধ্যে শেকিনেস থাকবে, খুব স্বাভাবিক। আমার স্বাভাবিকতা ছিল না, উনি সেটা বুঝতে পেরেছেন। এত প্রখর বুদ্ধিমতী মহিলা আমি খুব কম দেখেছি। আর ওই রকম মানে হিউমার একটা মানুষের, ওইরকম হিউমার, মানুষকে সহজ করে নিতে পারা, হাসি ঠাট্টার মাধ্যমে গল্প করার এই। তো যাই হোক, উনি আমাকে পাশে বসতে বললেন। বসতে বলে তারপরেতে আমার পরিবারের সমস্ত খবর নিলেন, বাড়িতে কে কে আছে, আমি কোথায় থাকি, কি করতাম, কতদিন আমি সাংবাদিকতা করেছি, তো হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে পড়লাম, আমি এই সমস্ত কিছু ওনাকে বললাম। দেখলাম আস্তে আস্তে আমিও সহজ হয়েছি। তারপরেতে উনি চা মানে ওইটা দিয়ে গেল, চা উনি খেলেন, আমাকেও চা দিলেন, আমিও চা খেলাম। তারপরেতে ঠিক 7টার সময় ডিনার এলো। আমি তো কথা বলতে পারছি না, মানে আমি তো ভেতরে ভেতরে আমার প্রশ্ন অনেক রয়েছে, আমি তো মানে প্রশ্ন করতে পারছি না। আমি জানি না উনি উত্তর দেবেন কিনা, তাও আমি জানি না। এবার খাবারে যেটা ছিল সেটা হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা এবং বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, সঙ্গে মিষ্টি, মানে সন্দেশ 4 প্রকারের, দই, মিষ্টি, আইসক্রিম, হ্যান ত্যান এই সমস্ত রয়েছে। তা আমি তো অল্প খাই, উনিও দেখলাম খুব অল্প স্বল্পাহারী, উনি খুব অল্প খেলেন। খাওয়ার পর আমরা দুজনে সোফায় বসলাম। এবারেতে উনি আমায় বললেন যে, আপনি কি জন্য এসছেন? বললাম, দেখুন আমার মনে তো অনেক প্রশ্ন আছে, কিন্তু আমাকে এমবার্গো দিয়ে দেওয়া হয়েছে যে কোনো পলিটিক্যাল প্রশ্ন আমি করব না। সুতরাং আমি তো আপনাকে কোনো প্রশ্ন করতে পারবো না। এবার আপনি যদি আমায় কিছু বলেন, তাহলে পরে তার পরিপ্রেক্ষিতে আমি কিছু পাল্টা প্রশ্ন করতে পারি। মানে আমি আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম, নিরামিষ প্রশ্ন কি চলবে? রাজনাথ সিংকে জিজ্ঞেস করেছিলাম। আমিষ প্রশ্ন করলাম না, নিরামিষ প্রশ্ন কি করা যাবে? তখন সঙ্গে যিনি কর্তা ছিলেন তিনি বললেন যে, বুঝে করো, যা করবে তুমি দায়িত্ববান লোক, বুঝে করো। হ্যাঁ ঠিক আছে। তা আমার যে কাভারটা ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল আইভির কাভার ছিল। তার মধ্যে আবার দুজনে এসে চেক করে গিয়েছেন, সেন্ট্রাল আইভির কাভারটা চেক করে গিয়েছেন। তার মানে আমি বোঝাতে চাইছি এতটা নিরাপত্তার মধ্যে উনি রয়েছেন। কথাটা শুরু হলো, উনি বললেন, বাংলাদেশের অবস্থা জানো? আমি গত দুদিনের আমি কিছু জানি না, আমি দিল্লি আসার পর থেকে বাংলাদেশের অবস্থা কিছু জানি না। উনি বললেন, মেট্রো রেলটা বন্ধ হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, এই তো সবে শুরু। মেট্রো রেলটা বন্ধ হয়ে গেছে, এবার দেখবে মেট্রো রেলের সব যন্ত্রপাতি চুরি আর হতে শুরু করবে, কারণ একই জায়গায় দাঁড়িয়ে আছে তো, লোক চলছে না, এর চুরি হতে শুরু করবে। তারপর মেট্রো রেল লাইনগুলো খুলে নিয়ে যাবে, আমার সোনার বাংলাটা ধ্বংস করে দেবে এরা। তো আমি কথার পরিপ্রেক্ষিতে আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনি তো ফিরবেন বলছেন, কবে ফিরবেন? তাহলে সোনার বাংলা তো আপনার ঠিক করতে হবে। উনি বললেন, হ্যাঁ আমি তো ফিরবো খুব শিগগিরই। তোমার মাধ্যমে আমি দর্শককে বলতে চাই, আমি খুব শিগগিরই ফিরবো, সেই প্রেক্ষিত তৈরি হচ্ছে। তারপর উনি নানান রকম কথা বললেন। এর মধ্যে আমি একটা প্রশ্ন করেছিলাম, এটা নিরামিষের পর্যায়েই পড়ে, যে এত লোক থাকতে আপনি ওয়াকারকে কেন বিশ্বাস করলেন এবং তাকে সেনাপ্রধান বানালেন কেন? যখন ওর ব্যাপারে যখন ভারত সরকার এত আপত্তি জানিয়েছিল, সেই সময় আপনি সেনাপ্রধান করলেন কেন? উনি বললেন, একটা চাপ ছিল। কারণ প্রধানমন্ত্রীর উপরে কি চাপ থাকতে পারে যাতে আপনাকে বাধ্য হয়ে সেনাপ্রধান করতে হলো? বলো, ওটা আপনি এখন বুঝবেন না, ওটা আপনাকে আমি পরে বলবো। পরে আর কবে দেখা হবে আমি জানি না, আদৌ দেখা হবে কিনা তাও আমি জানি না। তো উনি বলেছেন পরে বলবেন, তার মানে উনি কাটিয়ে দিচ্ছেন, আমি আর কোনো প্রশ্ন করলাম না।
তো তারপরে তো আবার উনি যথারীতি নানান কথা বলতে, নানান বিদেশের লোকের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। তা মানে পুতিনের সঙ্গে যে আপনার দেখা হলো, মানুষটাকে কেমন লাগলো? আসলে আমি জানতে চাইছিলাম পুতিনের সঙ্গে দেখা হয় কি কথাবার্তা হয়েছে, যদি প্রসঙ্গটা তুলে। নন পলিটিক্যাল প্রশ্ন, মানুষটা কেমন, নন পলিটিক্যাল প্রশ্ন, নিরামিষ প্রশ্ন, মানুষটা কেমন? বলেন অত্যন্ত ভালো মানুষ এবং সাহায্যের হাত বাড়িয়ে রয়েছেন বাংলাদেশকে ব্রিক্সে নেওয়ার ব্যাপারে। ব্রিক্স গঠন হচ্ছে, ব্রিক্সে নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে, কথা কিন্তু ওনার কাছ থেকে আমি বার করছি, আমি শুধু ব্যাপারটাকে ঘুরিয়ে দিচ্ছি, নিরামিষ প্রশ্ন দিয়ে করছি। আমি তো উত্তর তো উনি দিচ্ছেন, আমার তো দায়িত্ব নয়, আমার দায়িত্ব আমি শুধু শুনে যাওয়া। তাই বললাম, বুঝলাম যে ভালো মতো ব্যাপারটা ভালো মতোই এগোচ্ছে, এটুকু বোঝার বুদ্ধি আমার আছে। এবার আবার ঢুকতে হবে আমেরিকায়। তা আমি তখন জিজ্ঞেস করলাম, যে ঘুরিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার তো মানে এখন তো মতামতটা এখন তো পাল্টে গেছে, এখন তো আপনি আর আমেরিকাকে আর দোষারোপ করেন না, আমি দেখলাম কাগজে এবং আমি এটাকে ভিডিও করেছিলাম। মানে হ্যাঁ, ওই ভিডিও আমি দেখেছি। এখন আমেরিকার ছিল না, আমি এটা বলেছি, কিন্তু সিআইএ ছিল। আমি বলেছি মার্কিন যুক্তরাষ্ট্র এর পেছনে ছিল না, সিআইএ ছিল। না, কিন্তু আপনি তো এক সময় বলেছেন যে আমেরিকা এর পেছনে ছিল। কূটনীতি এমন জিনিস না, কূটনীতি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না, কূটনীতি একটা চলমান বিষয়, প্রতিদিন কূটনীতি পাল্টাচ্ছে। আর কূটনীতি যদি না পাল্টায় তাহলে পরে অর্থনীতি পাল্টাবে না, বিদেশ নীতি পাল্টাবে না, সব একটার সঙ্গে একটা জড়িত। না হ্যাঁ, সে আমি জানি, কিছুটা বুঝি। আপনাদের মতো আমরা পলিটিশিয়ান না হলেও আপনি এত বড় দেশ চালিয়ে আপনি যে জিনিস শিখেছেন, আমি তো আর ইউটিউব করে তো শিখতে পারবো না। আমি সাংবাদিকতার মাধ্যমে যতটুকু শিখেছি তাতে আমার এইটুকু মনে হয়েছে যে সবকটার সঙ্গে জড়িত। তারপরে আমি বললাম যে আপনি কবে দেশে ফেরার করছেন, আশা করছেন? তখন উনি বললেন আমি খুব শিগগিরই দেশে ফিরছি। আমি আর একটা কথা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, এটাও নিরামিষ, যে একটা কথা আমার কানে আসছে যে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা নাকি এখানে খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছেন এবং তাদেরকে নাকি ভারতবর্ষে ধরে ধরে জেলে পাঠিয়ে দিচ্ছে অথবা কুকুরের মতো নাকি গুলি করে মারছে। এটা কতটা সত্য? আপনি তো এখানে আছেন। হলো সম্পূর্ণ মিথ্যে কথা। এগুলো একটা অংশ, বিরোধীদের একটা অংশ এগুলো রটানোর চেষ্টা করছে। আমার দেশের মানুষের যখন, আওয়ামী লীগের মানুষের যখন মনোবল ভেঙে মানে তুঙ্গে উঠছে, সেই সময় সেই মনোবলকে ভেঙে দেওয়ার জন্য তখন এই জিনিসগুলো হচ্ছে। তখন আমি জানি না যে হাদির এই ঘটনা ঘটেছে, তখনও আমি জানি না। মানে জানলে পরে আমি হয়তো জিজ্ঞেস করতাম, কিন্তু আমি মানে আমার একজন বলেছিল, সেই সময় তো আমি এত নার্ভাস হয়ে গেছিলাম না, সত্যি কথা বলতে কি আমি এত নার্ভাস হয়ে গেছিলাম যে আমার মাথা থেকে ওই প্রশ্নটা বেরিয়ে গিয়েছে। ফলে এই যে একটা নতুন রাজনীতির একটা নতুন মোড়, যেটা আমি বলেছিলাম যে এটা আমাদের এখন বসে খেলা দেখার সময় গ্যালারিতে, সেই খেলা দেখার সময় নিজেই বলেছিলাম, কিন্তু যখন ওনার সঙ্গে দেখা হলো তখন আমি ঘাবড়ে গিয়ে এই প্রশ্নটাই করতে ভুলে গিয়েছি যে খেলাটা তো শুরু হয়ে গেছে। তা আরো অনেক কথা উনি বলেছেন যেগুলো আমি বলতে পারবো না, খুব স্বাভাবিকভাবে, কারণ এই ভিডিওটা মনিটরিং হবে, ওনাদের কাছে যাবে, ওনারা দেখবেন। নিরামিষ যেগুলো ব্যাপার আমি বলে দিলাম, কিন্তু যেগুলো আমিষ ব্যাপার সেগুলো তো আমি আপনাদের বলতে পারবো না, কারণ তাহলে আমাকে ব্যান করে দেবে, হয়তো আমার ইউটিউবটাই চলে যাবে, এটাও হতে পারে। কারণ আমি যদি তাদের কথা না মানি, কারণ আমি ভারতে বাস করি, ভারত সরকারের যদি কথা আমি না মানি তাহলে পরে আমার প্রতি কিন্তু মানে খাড়া নেবে আসবে। সুতরাং এর বেশি আমার সঙ্গে তার কোনো নিরামিষ আলোচনা হয়নি, আর নিরামিষ আলোচনার বাইরে আমিষ আলোচনার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। তবে উনি একটা বার্তা আপনাদের পাঠিয়েছেন আমার মারফত, এটা আমি আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে উনি খুব শিগগির ফিরছেন। এবং আমি যেটা বলেছিলাম, ওনার হচ্ছে আমি প্রধানমন্ত্রী হয়ে ফিরবো
এবং আমি পার্লামেন্ট ভেঙে দিয়ে আমি নতুন করে নির্বাচনে যাব। এটা কিন্তু ওনার সঙ্গে দেখা তখন যখন হয়নি তখনই কিন্তু আমি এটা বলেছিলাম। আমার কথা এবং ওনার কথা কিন্তু 100% মিলে গিয়েছে। এবার ভবিষ্যৎ প্রমাণ করবে যে আমি ওনার সঙ্গে দেখা করেছিলাম কি দেখা করিনি। এবার এই নিয়ে বিতর্ক হোক,